কৃষকের স্বার্থ ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কৃষক, গবাদি পশুর মালিক এবং জেলেদের স্বার্থ নিয়ে কারো সাথে কোনো সমঝোতা করা হবে না বলে সাফ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে মোদি এমন কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার ওভাল অফিসে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রুশ জ্বালানি তেল কেনা থেকে বিরত না হলে ভারতের সাথে বাণিজ্য নিয়ে নতুন সংলাপে যেতে চান না তিনি। ওদিকে সবচেয়ে বেশি শুল্ক আরোপের শিকার ব্রাজিল ও ভারত নিজেদের মাঝে সম্পর্ক জোরদার করেছে, এমন খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বিশ্ব বাণিজ্যে ডোনাল্ড ট্রাম্প ঝড় অবশেষে আঘাত হানল। গত এপ্রিলে সার্বজনীন 10% শুল্ক মূল ভিত্তি হিসেবে ধরা হলেও গত 4 মাসে সমঝোতার সমীকরণ ভেদে সর্বোচ্চ 50% শুল্ক গুনতে হচ্ছে ব্রাজিলকে। অথচ এই দেশটির সাথে গত বছর বাণিজ্যে উদ্বৃত্ত দেখা গেছে। এরপর তালিকায় সিরিয়া, লাওস, মিয়ানমার থাকলেও চলতি মাসের শেষের দিকে ভারতের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। We're going to see what he has to say. It's going to be up to him. Very disappointed, yeah. Do you have to meet with সাংবাদিকদের প্রশ্ন ছিল, বেইজিংও তো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তবে শুধু কেন দিল্লিকেই টার্গেট করা হচ্ছে? ট্রাম্প ভবিষ্যতের দিকে নজর রাখতে বললেন। বৃহস্পতিবার ওভাল অফিসে আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ জ্বালানি তেল কেনা থেকে বিরত না হলে ভারতের সাথে বাণিজ্য নিয়ে নতুন কোনো সংলাপে যেতে চান না তিনি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এরই মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা সাফ জানিয়ে দিয়েছেন শুল্ক কমাতে প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানাবেন না তিনি। এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে, সবচেয়ে বেশি শুল্ক আরোপের শিকার ব্রাজিল ও ভারত নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করছে। দিল্লি থেকে মাংস সহ কৃষি পণ্য আমদানিতে শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। এ সম্পর্কে বেশ কঠিন অবস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। সম্প্রতি তিনি বলেছেন, কৃষকের স্বার্থ ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কৃষক ছাড়াও গবাদি পশুর মালিক এবং জেলেদের স্বার্থ নিয়ে কারো সাথে কোনো সমঝোতা করা হবে না। এজন্য যদি তাকে চরম রাজনৈতিক মূল্য দিতে হয়, সেক্ষেত্রেও কোনো ছাড় দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মোদি। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে আমেরিকার এমন আগ্রাসী নীতিতে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করতেই প্রথমে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই কাজ করে কেন পার পেয়ে যাচ্ছে চায়না? একটা সম্ভাবনার কথা বলছেন তারা, সেটি হলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন ট্রাম্প, যা ইসলামাবাদ মেনে নিলেও দিল্লি অস্বীকার করেছে। এতে ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট। তবে তারা বলছেন, দিল্লি চাইলে ক্রেমলিনের উপর থেকে নির্ভরতা কমিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যেতে পারে। কারণ ইউক্রেন যুদ্ধের আগে মস্কো থেকে মাত্র 2 থেকে 3% তেল আমদানি করত ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে তেলের দাম কমানোর সুযোগ নিয়ে যা 35 থেকে 40% ঠেকেছে। ওদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও কয়েকটি সূত্র বলছে, দ্বিপাক্ষিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন তারা। চলতি বছর এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে 412টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন 163 জন। প্রতিনিয়ত বন্দুক হামলায় নিহতের ঘটনায় বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন। এনওয়াইপিডির তথ্য মতে সবশেষ জুলাই মাসে খুন হন 25 জন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে নগরের নিরাপত্তা বাড়াতে অস্ত্রের নিবন্ধন কঠোর জোর দাবি তুলেছেন কংগ্রেসম্যান গ্রেস মেং। সে সাথে অপরাধীরা জেল থেকে বের হয়ে যাতে আবারও অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে নজরদারিতে তাগিদ দিয়েছেন এনওয়াইপিডি সাবেক লেফটেন্যান্ট শামসুল হক।
শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, সামাজিক নিরাপত্তার সঙ্গে বসবাসের জন্য অনেকের পছন্দের শীর্ষে থাকে নিউ ইয়র্ক। তবে প্রিয় এই শহরে প্রতিদিন বাড়ছে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবশেষ নগরীর কেন্দ্রবিন্দু ম্যানহাটনে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা বন্দুকধারীগুলিতে প্রাণ হারানোয় এখানকার জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এনওয়াইপিডির তথ্যমতে গত 7 মাসের সিটিতে সহিংসতায় খুন হয়েছেন 163 জন। এর মধ্যে জানুয়ারিতে 25 জন, ফেব্রুয়ারিতে 19 জন, মার্চে 17 জন, এপ্রিলে 28 জন, মে মাসে 18 জন, জুনে 31 জন। সবশেষ গত মাসে খুন হয়েছেন 25 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে 193টি এবং ছিনতাই হয়েছে 1000-এরও বেশি। যে শহরটিতে একসময় 24 ঘন্টা নির্বিঘ্নে মানুষ চলাচল করত, সেখানে এখন সবাইকে পা ফেলতে হচ্ছে অনেক হিসেব করে। পুলিশ অফিসারে যদি তারা দায়িত্বহীন তারাই যদি মারা যাচ্ছে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো একটু ভয় লাগবেই। নিউ ইয়র্ক সিটির বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। আপনি ট্রেন স্টেশন বলেন, যেখানে বলেন, কোনো নিরাপত্তাই নেই এখন বর্তমান। I think that we have more crime in the city of New York than ever. শহরের নিরাপত্তা কমে যাওয়ার জন্য মানসিক স্বাস্থ্যের অবনতির কথাও বলেন কেউ কেউ। 2019-এ একটা বেল রিফর্ম বিল নামে একটা বিল পাস করা হয়েছে, যেখানে রিপিটেড অফেন্ডার যারা বারবার চুরি করে বা বারবার ক্রাইম করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই বিলটা ঠিক করা দরকার। এখন যদি কেউ এই কাজগুলা করতেছে, এই ক্রাইমগুলা করতেছে যদি ওদের মানসিক রোগের কারণে, তাহলে ওদেরকে হসপিটালে ভর্তি করা দরকার। আর যদি মনে করেন ওরা নিজে থেকে এই ক্রাইমগুলা বারবার করতেছে, তাহলে ওদেরকে জেলে দেওয়া দরকার। And people that don't take their medicine because they're mentally ill. অস্ত্র আইন বিল সংশোধন করতে না পারা সহিংসতা বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই। Do need better gun safety control legislation. New York has good gun safety prevention of violence legislation, but people can come from other states. Other states have more lax bills, so that's something that we need to fix nationally. নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট এবং নিউ ইয়র্ক স্টেট অনেক কিছুই চেষ্টা করতেছে, কিন্তু এটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা যাইতেছে না ইউনাইটেড স্টেটস কংগ্রেসে, কারণ ওইটা 2/3 ভোট লাগে কংগ্রেসের। কঠোর নিরাপত্তা আর বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহারের পরও শহরের নিরাপত্তা কেন এমন নাজুক হলো, তা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন সিটির বাসিন্দারা। নাগরিক জীবনে নিরাপদ নগরীর দাবি দিন দিন প্রকট হয়ে উঠছে। এই সিটিতে খুন কিংবা সহিংস ঘটনার পাশাপাশি রেপ বা ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ নগরী হিসেবে নিউ ইয়র্ক সিটি পুলিশ গড়ে তুলবে, এমনটা প্রত্যাশা সবার। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। শুক্রবার ব্রিটেন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ভ্যান্স বলেন, যদিও ব্রিটেন সেপ্টেম্বরে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তবুও এমন ঘোষণার কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও জানান, গাজা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দুটি মূল লক্ষ্য আছে। প্রথমত, হামাসকে নির্মূল করা এবং দ্বিতীয়ত, গাজার সাধারণ মানুষের দুর্ভোগ কমানো। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বর্তমান প্রশাসনের প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার ব্রিটেন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। একই সাথে ব্রিটেন প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে স্বীকৃতি দিলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্যালেস্টাইনের কোনো সরকার নেই, তাই এই স্বীকৃতির কার্যকারিতা নিয়ে তিনি সন্দিহান। Well, it's one of the things that we're going to talk about. Obviously, the United Kingdom is going to make its decision. We have no plans to recognize a Palestinian state. I don't know what it would mean to really recognize a Palestinian state given the lack of a functional government there. তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজার ক্ষেত্রে দুটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রথমটি হলো গাজায় হামাসের নিয়ন্ত্রণ আজীবনের জন্য ধ্বংস করে তারা যেন আর কোনো ইসরায়েলের উপর হামলা করতে না পারে তা নিশ্চিত করা। দ্বিতীয় বিষয়টি হলো গাজার বাসিন্দাদের দুর্দশা দূর করা। বিপি দাবি করেন, তাদের দুর্দশা দেখে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার অর্থে ব্যথিত হয়েছেন। ভ্যান্স বলেন, সবাই একসাথে কাজ করলে গাজায় বিরাজমান মানবিক সংকট সমাধান সম্ভব।
তবে এই সমস্যার সমাধান খুব একটা সহজ হবে না বলে মনে করেন ভিপি। তিনি বলেন, গাজা সংকট সমাধানে ব্রিটেনকে সাথে নিয়ে কাজ করতে চায় ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে এই নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা দখলের পরিকল্পনার ক্ষেত্রে নেতানিয়াহুকে কোনো সবুজ সংকেত দিয়েছেন কিনা জানতে চাইলে ভ্যান্স প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি জানান, মধ্যপ্রাচ্য ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু লক্ষ্য রয়েছে, তিনি সেই লক্ষ্যগুলো বাস্তবায়ন অব্যাহত রাখবেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প আভাস দিয়েছেন 2028 প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্স প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এই বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, তিনি এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কিছু ভাবেননি। নিউ ইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর যোগাযোগের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি। বৃহস্পতিবার সিটির 26 ফেডারেল প্লাজার সামনে মামদানি বলেন, ট্রাম্পের সঙ্গে মিলে কুমো শহরের ভবিষ্যৎ এবং এর বাসিন্দাদের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কুমো দুপক্ষই এই যোগাযোগের কথা অস্বীকার করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন আরেক মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজায় আছে আইসের অবৈধ অভিবাসী আটক কেন্দ্র। এখানেই বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির নেতৃত্বে বেশ কয়েকজন ডেমোক্র্যাট। নিজের অভিবাসী পরিচয় মনে করিয়ে দিয়ে মামদানি এ সময় বলেন, এই ফেডারেল প্লাজা এখন নিউ ইয়র্কবাসীদেরকে তাদের পরিবার, বন্ধু এবং প্রিয় শহর থেকে আলাদা করে দিচ্ছে। খবরের প্রকাশ, নিউ ইয়র্কের আগামী মেয়র নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুমো। এমন যোগাযোগের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, ট্রাম্পের সঙ্গে মিলে কুমো আগামী নির্বাচনের সঙ্গে শহরের ভবিষ্যৎ এবং এর বাসিন্দাদের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা এখন ফেডারেল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এটা সেই জায়গা যেখানে বলা হচ্ছে সাবেক গভর্নর কুমো প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজশে আগামী মেয়র নির্বাচনের সঙ্গে সঙ্গে শহরের ভবিষ্যৎ এবং এর বাসিন্দাদের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করছেন। এটা নিউ ইয়র্কবাসী হিসেবে আমরা যা যা বিশ্বাস করি তার সঙ্গে সরাসরি বেইমানি। মামদানি কুমোর সমালোচনা করে বলেন, তিনি এমন এক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন যিনি ক্ষুধার্তদের খাবার কেড়ে নিচ্ছেন, যিনি নিউ ইয়র্কারদের এবং সারা দেশের মানুষদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করছেন, আর এই সবই করছেন ধনীদের আরো ধনী করার জন্য। কুমো এমন এক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন যিনি গরিবদের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছেন, নিউ ইয়র্ক এবং সারা আমেরিকার মানুষদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছেন, আর এসবই করছেন ধনীদের আরো ধনী করার জন্য, যাদের পকেটে আগে থেকেই এত টাকা যে তারা জানে না তারা কি করবে। তবে সাবেক গভর্নর কুমোর সাথে যোগাযোগের খবর অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুমোর প্রচার দল। এদিকে প্রেসিডেন্টের সাথে কথা বলার কথা স্বীকার করেছেন আরেক মেয়র পদপ্রার্থী ও বর্তমান সিটি মেয়র এরিক অ্যাডামস। এদিকে রিপাবলিকান দলের মেয়র প্রার্থী কর্টিস লিওয়া নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত শুল্ক কার্যকর হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধান ও ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন। আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক উল্লেখ করে এই চুক্তি নিয়ে আবারও অসন্তোষ জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। তবে তিনি স্বীকার করেন, বর্তমান বাস্তবতায় এর চেয়ে ভালো চুক্তি করা সম্ভব ছিল না। এছাড়া আরেকটু সুবিধাজনক বাণিজ্য চুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারিন কেলার সাটার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘিরে বিশ্বজুড়ে দুশ্চিন্তায় পড়েছেন বাণিজ্য অংশীদার দেশগুলো। বিশেষ করে গাড়ি ও অন্যান্য ভারী শিল্পজাত পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের চাপ ইউরোপের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য বড় ধরনের আঘাত। ফ্রান্সের বেশ কিছু অঞ্চল শ্যাম্পেইন উৎপাদনের জন্য বিখ্যাত। তবে বাড়তি শুল্কের কারণে এবারে উৎপাদিত শ্যাম্পেইন নিয়ে চিন্তিত সেখানকার মালিকরা। Je pense que l'inquiétude va être un petit peu retombée, mais elle n'est pas totalement sereine. ইউ আমেরিকা বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপের বাজারে আমেরিকার পণ্য প্রবেশে কোনো শুল্ক দিতে হবে না। এর বিনিময়ে ইউরোপের ওপর 30% শুল্ক কমিয়ে করা হয়েছে 15%। এই চুক্তিতে সরাসরি অসন্তোষ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। আমি এই চুক্তিতে কোনোভাবেই সন্তুষ্ট নই। তবে এটাও ঠিক, আমেরিকা শুরুতে যে অবস্থানে ছিল তা বিবেচনা করলে এর চেয়ে বেশি কিছু এই চুক্তি থেকে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু এই চুক্তির কারণে আমার দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপিয়ান শিল্প সংস্থাগুলো আশঙ্কা করছে এমন পদক্ষেপ কার্যকর হলে পণ্যের দাম বাড়বে, যা আমেরিকান বাজারে ইউরোপীয় পণ্যের চাহিদা কমিয়ে দেবে। এর ফলে রপ্তানি হ্রাস পাবে এবং উৎপাদন কমানোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়বে কর্মসংস্থানও।
এদিকে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর 39% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে সুইস ঘড়ির মতো বিলাসবহুল পণ্য রপ্তানি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। Generally, we have, I think, pretty positive relations with the US. And then lo and behold, we find out that it's actually going the opposite way, 39%, which is kind of a game over number for us. ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারিন কেলার সাটার। এই অতিরিক্ত 39% শুল্কের ফলে সুইস রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে ঘড়ি, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং কফি, এনার্জি ড্রিঙ্কস, চকলেট ও পানির মতো খাদ্যপণ্য। বৃহস্পতিবার 7 সদস্যের ফেডারেল কাউন্সিলের জরুরি বৈঠকের পর তিনি বলেন, একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য লড়াই করে যাবেন তারা। পরিস্থিতি এখন এমন যে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। আমরা তাদের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে আমরা এটাও স্পষ্ট করে জানিয়েছি যে এই সম্পর্ক কোনো শর্ত বা চাপের কাছে মাথা নত করে হবে না। ব্রাজিল ও ইউরোপের মধ্যে শুল্ক আরোপের ফলে দেশের ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। No one is winning this war. I hope it de-escalates, when we can get back to business and get back to doing what we do best, which is thriving. জর্জিয়ার এই সুপার শপ মালিক মারিয়া কম্পোজ বলছেন, দাম বাড়ার ভয়ে আগে থেকেই পণ্য কিনে মজুত করছেন ভোক্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন লাভবান হবেন বলে মনে করেন মস্কোয় সাবেক আমেরিকান রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল। কোনো কিছু না দিয়েই পুতিন ওই বৈঠক থেকে একটি দুর্দান্ত জয় পাবেন বলে মনে করছেন তিনি। জেলেনস্কির সঙ্গে আলোচনা প্রসঙ্গে পুতিন বলেছেন, কিছু শর্ত পূরণ হলেই কেবল তিনি সেই আলোচনায় রাজি হবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন, পুতিনের সঙ্গে জেলেনস্কির সংলাপ না হলেও তার সঙ্গে পুতিনের বৈঠক করতে কোনো সমস্যা হবে না। ইউনাইটেড আরব আমিরাতের সাথে সম্পর্ক উন্নয়নে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ক্রেমলিনে ইউএই রাষ্ট্রপ্রধানকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বৈঠকের আগে এক প্রশ্নের জবাবে পুতিন জানান, যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার আলোচনার আগে কিছু শর্ত পূরণ হতে হবে। তবে ট্রাম্পের সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে বেশ আশাবাদী পুতিন। পরে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে দুই দেশের সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে আলোচনায় বসেন পুতিন ও নাহিয়ান। এদিকে ওভাল অফিসে এক অনুষ্ঠানে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুতিনের সঙ্গে যে কোনো সময় দেখা হতে পারে। It's going to be up to him. We're going to see what he has to say. It's going to be up to him. Very disappointed, yeah. তবে ত্রিপাক্ষিক আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তাদের বৈঠকের জন্য পুতিনকে আগে জেলেনস্কির সঙ্গে দেখা করতে হবে এমন কোনো শর্ত নেই। Putin have to meet with Zelensky in order and before you and Putin have to meet, or you No. ট্রাম্পের সাথে বৈঠক করতে পারাকে পুতিনের জন্য একটি দুর্দান্ত বিজয় বলে মনে করছেন রাশিয়ায় নিযুক্ত সাবেক আমেরিকান রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল। এমএসএনবিসি সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, কোনো কিছু না দিয়েই বৈঠকটি থেকে বিরাট লাভবান হবেন পুতিন। তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার ফলাফল নিয়ে সংশয় আছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। Hasn't been shown to be such a great negotiator so far. I just don't think Trump is competent to do anything. So he just says things and he doesn't feel like nothing he says comes to fruition. এদিকে এই বৈঠককে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে কিয়েভেও। আলোচনায় ইউক্রেনকে বাদ দিয়েই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বাংলাদেশ সহ বিশ্বের 90টির বেশি দেশের উপর ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক কার্যকর হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে এই শুল্ক কার্যকর হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, এই শুল্ক থেকে চলতি বছর $300 বিলিয়ন রাজস্ব আসতে পারে, যা মোট জিডিপির 1%। অন্যদিকে বাইডেন প্রশাসনের অর্থনীতিবিদ জ্যারেড বার্নস্টিন বলেছেন, আরোপিত শুল্ক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। চলতি বছর এখন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় অর্ধেক হারে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে আমেরিকায় বিশ্বের 90টি বেশি দেশের পণ্য আমদানিতে নতুন শুল্ক কার্যকর হয়।
সামগ্রিকভাবে কার্যকর হওয়া গড় শুল্কের হার এখন 17% বেশি। এটি প্রায় 1 শতাব্দীর মধ্যে সর্বোচ্চ, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে উলটপালট করে দিয়েছে এবং দেশের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে যন্ত্রপাতি এবং পোশাক পরিচ্ছদের দাম বাড়ার হুমকি সৃষ্টি করেছে। তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে 1935 সালের পর সবচেয়ে বড় বৈশ্বিক বাণিজ্য পুনর্গঠন মানতে নারাজ। তিনি বলেন 2001 সালে চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগদানের পর বিশ্ব বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়ে তারই প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা। তিনি বলেন তারা আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি দূর করতে এবং হারিয়ে যাওয়া শিল্পগুলোকে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। চায়না বিরোধী এই অর্থনৈতিক লড়াইয়ে সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো আমেরিকার মিত্রদের ওপর শুল্ক বাড়ানো কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে বেসেন্ট স্পষ্ট করেন এটি শুধু চায়নার বিরুদ্ধে লড়াই নয়, আমেরিকার উৎপাদন খাত পুনরুজ্জীবিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাইডেন প্রশাসনের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইসার্সের চেয়ার জেরেড বার্নস্টিনের মতে ট্রাম্পের নতুন শুল্কারোপ দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন নিকট ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা না থাকলেও অর্থনীতিতে একটি বড় ধাক্কা প্রতীয়মান। মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিকে বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেন। তার মতে ট্রাম্প প্রশাসনের করা বাণিজ্য চুক্তিগুলো কংগ্রেসের মাধ্যমে পাশ না হওয়ায় পরবর্তী প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমেই এসব শুল্ক বাতিল করতে পারেন। সেই আশঙ্কায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে মনে করেন তিনি। ট্রাম্পের শুল্কের বোঝা দেশের মানুষকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। একই মত ব্যক্ত করেন আরেক অর্থনীতিবিদ হিতার লং। এরই মধ্যে দেশের মধ্যবিত্ত শ্রেণী খুবই আর্থিক চাপের মধ্যে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।